সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিডল টাটা মাই টিভি সংলাপে। আপনাদের সাথে আছে আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে তাপদাহের রাজনীতি। অর্থাৎ আমরা জানি সারা দেশেই মানুষই তাপদাহে যে কষ্ট করছে, তার মধ্যে রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং কি নিয়ে রাজনীতি হচ্ছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো। আর আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব আহমেদ হোসেন, সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন হাবিবুর রহমান, চেয়ারপারসন উপদেষ্টা, বিএনপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আমরা সমসাময়িক রাজনীতি এবং তাপদাহ রাজনীতি আজকে শিরোনাম আমরা করেছি, সেই হিসাবে আজকে রাজনীতির সাথে তাপদাহে যে সারা দেশই আসলে মানুষ কষ্ট করছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যেতে চাই আহমেদ হোসেন আপনার কাছে। আমরা আসলে যে বিষয়গুলো দেখছি যে সাম্প্রতিক সময়ে যে সাম্প্রতিক বেশ কয়েকদিন থেকেই সারা দেশেরই যে তাপদাহে মানুষ কষ্ট করছে, সেই কষ্টের মধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছেন। আপনার রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগও, তারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, মানুষকে পানি বিতরণ করছেন বা নানান সামগ্রী বিতরণ করছেন, নানান কর্মসূচি তারা গ্রহণ করছেন। এরই পাশে রাজনীতিও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই যে মানুষের সাথে আপনারা মানুষের পাশে আছেন, পাশে থাকছেন, এতে রাজনীতিটা কিভাবে নিয়ে যেতে চান সামনের দিকে? যেহেতু সামনের দিকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এর মধ্যে বিভিন্ন আন্দোলনের ঘোষণা দিচ্ছেন এবং উপজেলা নির্বাচনটিও রয়েছেন, সেই হিসাবে আপনাদের অনেক প্রার্থী রয়েছেন, আপনাদের প্রার্থীরা অংশগ্রহণ করছেন। সেক্ষেত্রে এই তাপদাহে রাজনীতিটা আপনার কোন দিকে নিয়ে যাচ্ছেন? এই দাবদাহের অতীত ব্যাখ্যা আছে। আমি আজকে দেখলাম অনলাইনে 65-এও কিন্তু আজকে 45 ডিগ্রি তাপমাত্রা, এরকম তাপমাত্রা 65 হয়েছিল। 72 সনেও 45 ডিগ্রি তাপমাত্রা ছিল। আর এখন তো পৃথিবীতে জলবায়ুর ক্লাইমেট চেঞ্জ, এ কারণেও তাপমাত্রা বাড়ছে। কাজে এই তাপের মাঝে, এই দাবদাহের বাইরের মাঝেও মানুষ হাঁপিয়ে উঠছে। এখন কেউ আগের দিনেও কিন্তু মানুষ দোয়া করত, নামাজ পড়ত এবং গ্রামে দেখতাম তৎকালীন সময়ে ব্যাঙের খেলা দিত যাতে বৃষ্টি হয়। ছোটবেলায় দেখছি আমরা ব্যাঙের খেলা দিত যাতে বৃষ্টি হয়। কাজেই এই ধরনের নামাজ কিন্তু এখনো হচ্ছে এবং নামাজে যে কিছুটা ফল আসছে না কথা বলা যাবে না। বিচ্ছিন্ন কিছু বৃষ্টি হয়ে গেছে। তবে আবহাওয়া অফিস থেকে আপনার ভবিষ্যৎবাণী করেছে যে 3 তারিখ থেকে কোনো জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে বুরু চাষিদের বলা হচ্ছে ধান কেটে ঘরে ফিরে আনার জন্য। আর এই তাপদাহের মাঝে ঠান্ডা আবহাওয়া চলছে বিএনপির মাঝে। বিএনপি এখন ঠান্ডা ডিপ ফ্রিজের মধ্যে বসে আছে, কারণ গরম আর সইতে পারে না। গরমে তো তারা গড়ে ওঠে নাই, দাবদাহের মধ্যে গড়ে ওঠে নাই। আমরা দাবদাহ তাপমাত্রা সয়ে বিএনপির জামাতের মার খেয়ে গুলি খেয়ে মরে আমরা দাঁড়িয়ে আছি, সারভাইভ করেছি। কাজেই এই তাপমাত্রা আমাদের কষ্ট দেয়, সাধারণ মানুষকে কষ্ট দেয়। এই কষ্টের মাঝে আমরা যারা সাধারণ মানুষ, আমি এখন বসে কথা বলছি, আপনার এখানে এসি চলছে, কাজেই এটা কিন্তু সুখকর। বাট এর বাইরের মানুষগুলো কষ্ট করছে। কত কোটি মানুষ কিন্তু এই তাপমাত্রা সইতে পারছে না, অনেকে হিটস্ট্রোকে মারাও গেছে। কাজেই তাদের এই কষ্টের সাথে আমি আপনার এই অনুষ্ঠানে এসে আপনার সেন্ট্রাল এসির ঠান্ডা খেয়ে আমি কিন্তু তাদের কষ্টের কথা বলতে পারবো না, তাদের বেদনার কথা বলতে পারবো না। তারাও কষ্ট করছে, তাদের এই কষ্টের সাথে আমি কিন্তু সংহতি প্রকাশ করছি। আমার মনে হয় আপনার সেন্ট্রাল এসিটা বন্ধ করে দিলে আর ভালো হতো। যে কষ্ট কত কি লাগে, তাপমাত্রা সয়ে কীভাবে কাজ করতে হয়, এটা আমাদেরও বোঝা উচিত। সেটা যদি আপনি করতে পারতেন আরও ভালো হতো। আমি কিন্তু আপনাকে রিকোয়েস্টও করছি, আপনি এই এসিটা বন্ধ করে দিতে পারেন। কারণ এতটুকু সৎসাহস মনোভঙ্গি কিন্তু আমাদের আছে। তাপমাত্রা যারা কষ্ট করছে, এই কষ্টের সাথে সংহতি শুধু না, এই কষ্ট আমরাও সইতে চাই। সেই জন্য কিন্তু আমরা অ্যাঙ্কর, আপনার অথরিটির একজন, আমি কিন্তু আপনাকে অনুরোধ করেছি সেন্ট্রাল এসিটা বন্ধ করে দেন। তাহলে আমি কষ্টের মাঝে আমি টকশো করতে পারবো। দেখি না হাবিব সাহেব বিএনপি কতটুকু কষ্ট সইতে পারে, তিনি কতটুকু পারেন না, আমি কতটুকু পারি। এটা কম্পিটিশন হয়ে যাক, ঠিক না? এই কম্পিটিশনের মধ্যে প্রমাণিত হবে কারা খাঁটি সোনা, কারা নকল সোনা, তাও প্রমাণিত হতে পারে, বুঝছেন না? রাজনীতিতে এখন একেবারে বললাম তো, রাজনীতিতে বিএনপি ডিপ ফ্রিজে আছে। ডিপ ফ্রিজ, একেবারে ডিপ ফ্রিজ। সেখান থেকে বেরিয়ে আসার জন্য কঠিন, কারণ উত্তাপ ছড়িয়েছিল একদিন, উত্তাপ থেকে হিংসা ছড়িয়েছিল,
হিংসা থেকে সন্ত্রাস ছড়িয়েছিল, সেই সন্ত্রাস দিয়ে পুলিশ হত্যা করেছে, মানুষ খুন করেছে, মানুষ হত্যা করে করে তারা কিন্তু তথাকথিত আন্দোলন শুরু করেছিল। সে আন্দোলন তাদের ব্যস্তে গেছে, মানুষ প্রত্যাখ্যান করেছে, মানুষ ঘৃণা ভরে তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি দি হেট্রেড পার্টি ইন বাংলাদেশ, এই হেট্রেড পার্টিকে এই দেশের মানুষ আর কোনোদিন শ্রদ্ধাও করবে না, সম্মানও দেবে না, ভালোবাসবে না। কারণ দুর্নীতিবাজদের পার্টি, হেড অফ দি পার্টি, তিনি দুর্নীতিবাজ, তিনি কারাগারে আছেন, তিনি অসুস্থ আছেন, এবং ডেপুটি লিডার তিনিও কনভিক্টেড দুর্নীতিবাজ, তিনি লন্ডনে পালিয়ে আছেন। এই সমস্ত পলাতক আসামিদের প্রতি এই দেশের মানুষের কোনো সহানুভূতি নেই, সকলের প্রতি ঘৃণা ঘৃণা ঘৃণা। এই ঘৃণার মাঝে তারা পড়ে আছেন, এই ঘৃণার স্তূপ থেকে তারা উঠে আসতে পারবেন না। জি, ধন্যবাদ আপনাকে। আবার যেতে চাই হাবিবুর রহমান আপনার কাছে। আসলে বিএনপি এখন ডিপ ফ্রিজে ঢুকে গেছে, যে অভিযুক্ত করলেন, আসলে কি বিএনপি ডিপ ফ্রিজে ঢুকে গেছে, নাকি তারা আপনারাও মানুষের সাথে রয়েছেন, মাঠে রয়েছেন, এই তীব্র তাপদাহে তাদের পাশে দাঁড়িয়েছেন? ওনারা তো এখন টিনের চশমা পড়েন, তো ওই জন্য বিএনপি যে প্রতিদিন জনগণের মাঝে আপনার পানি দিচ্ছে, খাবার দিচ্ছে, স্যালাইন বিতরণ করছে, এটা চোখে দেখছেন না। মাই টিভির সম্মানিত দর্শক শ্রোতা, দেশের এবং দেশের বাইরে যারা দেখছেন তাদের সচেতন সালাম শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন পর মিডিয়াতে আসার সুযোগ দিয়েছেন মহান আল্লাহ তাআলা। আমি এই ভোট ডাকাত, ভোট চোর, এই দুর্নীতিবাজ সরকারের একদম মিথ্যা সাজানো মামলায় আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম। তা আল্লাহ পাক সুস্থভাবে নিয়ে আসছেন, এই জন্য কৃতজ্ঞতা আবারও প্রকাশ করছি। আর উনি যে বললেন কথাগুলি, যে বিএনপির প্রধান নেত্রী দুর্নীতিবাজ, দ্বিতীয় নেতা দুর্নীতিবাজ, আমি এখানে পশ্চিম কোন দিকে? এদিকে না? জি, এদিকে। তাহলে এদিকে তাকাই বলে আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি, ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান যদি জিয়া অরফানেজ ট্রাস্টের একটা টাকা ছুঁয়ে দেখাতো, দূরের কাছে চোখ দিয়ে যদি কোনো দেখে থাকেন, তাহলে আমি নিজে নিজে শিরচ্ছেদ করার জন্য আমি ঘোষণা দিচ্ছি, পেপারলার মাথাটা কেটে ফেলে দেন। এই শপথ নিয়ে বলছে। বেগম খালেদা জিয়ার এখানে কোনো সম্পর্ক নেই, তারেক রহমানের কোনো সম্পর্ক নেই। একটা সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা, মহামিথ্যা। আওয়ামী লীগ যে দুর্নীতি করতেছে সেটা শপথ করে উচ্চারণ করতে পারতে, এত বড় দুর্নীতিবাজ সরকার পৃথিবীতে আর কোনো আসে নেই। আপনি আমাকে বিস্কিট দেন একটা, 3600 কেজি দাম, 3600 টাকা কেজি দামের একটা বিস্কিট আমার খাওয়ান। সিটি কর্পোরেশন খায় না? আছে কোনো দিন 3600 টাকা কেজি বিস্কিট আছে? এই আওয়ামী লীগের আমলে এই সিটি কর্পোরেশনে বসে তারা ওখানে আপ্যায়ন করে 3600 টাকা কেজি। এইরকম দুর্নীতিবাজ সরকারের পক্ষ থেকে যখন কেউ বলে অন্যকে দুর্নীতিবাজ, তখন কি বলবো, বলার ভাষা নেই। আর এই যে বলা হচ্ছে বিএনপি ডিপ ফ্রিজে চলে গিয়েছে, বিএনপি ডিপ ফ্রিজে যায় নাই। ওনারা একটা চ্যালেঞ্জ করছে, ওনার বাসায় যদি এসি না থাকে তবে এখন এখান থেকেই আমি পরাজয় স্বীকার করে চলে যাব। আর আমি চ্যালেঞ্জ করছি, ওনার বাসায় এসি আছে, আমি যে বাসায় থাকি, আমার অসুস্থ, আমার বাসায় এসি নেই। এসি নেই, এসি আছে একটা, অকার্যকর। এই যে পুরো গরম চলে যাচ্ছে, আমি 6 তলায় বাসায় থাকি, ভাড়া বাসায়, পায়ে হেঁটে উঠি অসুস্থ বউকে নিয়ে। আর আপনি বলেন যে বিএনপি, আমার কথা বললেন, অন্যের সাথে বলতে পারতেন, হয়ে যাক, এই ফোন করেন তো ওনার বাসায় এসি আছে নাকি, আর আমার বাসায় আছে নাকি দেখেন তো। আছে তো? জি, আমার বাসায় নেই। রিপেয়ার করে রিপেয়ার করবো তো সে কারাগারে ছিলেন কি? রিপেয়ার কে কর? মালিক এসির মধ্যে থেকে এসি গাড়ি, এসির মধ্যে থেকে এসি খাওয়া খান, খাওয়াটা এসি খাওয়া খান না। আপনারা আওয়ামী লীগ যে জায়গায় চলে গিয়েছেন, এই পৃথিবীতে তো জায়গা। আমি তো বলেছি স্যানিটাইজার বন্ধ করে দেন। নাটক নাটক, এইটাই তো আওয়ামী লীগ। হ্যাঁ, ভোট কেন্দ্রে মানুষ যায় না, একবার বলে 27% 3টার সময়, আবার বলে 14 কাছে, আবার 42 হয়ে গেছে। ভোট তো 5% মানুষ ভোট দিতে যায়নি। কে বলছে? আমি বলছি 43%, 5%। আমি তো মহা মিথ্যা কথা, 43.8%। এটা মহা মিথ্যা কথা। পৃথিবীর ভিতরে মিথ্যা কথা থেকে থাকে, এর চেয়ে বড় মহা মিথ্যা হতে পারে। আপনার খাগড়াছড়ি, বান্দরবন, ওইদিকে রাঙামাটি, কতগুলি কেন্দ্রে এক ভোটও দেয়নি মানুষ, একটা ভোটও পড়ে নাই। কে বলছে? আমি বলছি, পেপারে তার প্রমাণ আছে, আমি না দেখে বলছি না। ছাপার অক্ষর লেখা সত্য হয় নাকি? পেপারের লেখা সত্য হয় না, এবং দেখেন 2014 সাল নির্বাচন হয়েছিল, সেখানে 36টা জায়গায় একটা ভোটও পড়ে নাই, অথচ 153 বিনা ভোট দেয়। 2018 সালে রাতের বেলা ভোট করেছেন, এবার তোমার ভোট কেন যায়নি।
আওয়ামী লীগকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে এই দেশের জনগণ। আপনার দলীয় প্রতীকে আপনার গঠনতন্ত্রে আছে, নির্বাচনের সময় আপনার দল থেকে একজনকে মনোনয়ন দিবেন, অন্যরা বিদ্রোহী করলে তাদেরকে বহিষ্কার করা হবে। জি। আর আপনি 2024 সালে 7 জানুয়ারি নির্বাচন করলেন, দলীয় নমিনেশন দিলেন, আওয়ামী লীগের সভাপতিতে স্বাক্ষর করলেন, আবার বললেন যে ইচ্ছা সে দাঁড়াতে পারো। আবার এইবার আর একটা অপরাধ করলেন, এটা কী বলে, কবিরা গুনাহ, সগীরাও না, এর মাপ নেই, এর মাপ নেই। এই যে এখন উপজেলা নির্বাচনে আপনারাই তো উপজেলা নির্বাচন দলীয় প্রতীক নিয়ে আসলেন। আমরা কত নিষেধ করলাম, সুশীল সমাজ কত নিষেধ করলো, দেশটাকে শেষ করে দেন না। এই দলীয় প্রতীক না থাকলে অনেকে বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষক, হাইস্কুলের শিক্ষক, সমাজসেবক তারাও নির্বাচন করতে পারতো। দলীয় প্রতীক দেওয়ার কারণে তারা সব মাঠ থেকে হারিয়ে গিয়েছে। এখন যেই বিএনপি নির্বাচনে যায় নাই, জামাত নির্বাচনে যায় নাই, এখন বলছেন না দলীয় প্রতীক আমরা করবো না। যদি বিএনপি নির্বাচনে যেত, জি, তাহলে অবশ্যই দলীয় প্রতীকের অধীনে নির্বাচন করতো, তখন একজনকে নমিনেশন দিত। এ কি ছেলে খেলা, মামার বাড়ির ছেলে খেলা বা মামার বাড়ির আবদার? এই ব্যর্থ দাস অনুগত দাস ছিছি এই নির্বাচন করতে বলতে পারতো একবার, কি ব্যাপার আপনার সংশোধন করলে, আইন সংশোধন করে দলীয় প্রতীকের নির্বাচন আপনারা নিয়ে আসলেন, এখন কেন দলীয় প্রতীক ছাড়া আমি নির্বাচন করাবো? আজকে বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করছে না, উপজেলা নির্বাচন, তার দলীয় প্রতীক নেই, তার দলীয় প্রতীক নেই। এটা কত বড় অপরাধ! একটা দেশে নির্বাচন করছেন আপনার দলীয় প্রতীক ছাড়া, আপনার এখনো সিদ্ধান্ত আছে, আপনার আইন আছে দলীয় প্রতীকে নির্বাচন করা। এটা কি ছেলে খেলা? যা ইচ্ছা তাই করবেন, যা ইচ্ছা তাই বলবেন, আর কথাই কথা তারেক রহমান, কথাই কথা খেলা। আমি তো বললাম তো, এই সাহস কার আছে বাংলাদেশে? শিরোচ্ছেদ এক কবে আবার গলা কেটে ফেলে দেবেন যদি তারেক রহমান এবং ম্যাডাম খালেদা যদি এখানে দুর্নীতি। আর তার স্বাক্ষরই তো নাই, বেগম খালেদা কোথাও স্বাক্ষর নাই। এই যে ব্যাংক একটা অ্যাকাউন্ট করতে গেলে অরিজিনাল একটা ফর্ম দেয়, সে ফর্মটার ডুপ্লিকেট ম্যাডামের কোথাও সেখানে কামালউদ্দিন সিদ্দিকী ওইটা স্বাক্ষর করেছেন, ডুপ্লিকেট ফর্মে। তারপর তখন রাষ্ট্রপতির সাথে সরকার ছিল, প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা ছিল না, সেখানে তারা একটা অ্যাকাউন্ট করেছিল। কোথায় করেছিল? বাংলাদেশ ব্যাংকে। সরকার টাকা দিলে তো বাংলাদেশ ব্যাংকে মাত্র টাকাটা এসেছে কোথায়? সোনালী ব্যাংক, সেখানে ওনারা করেছে। তখন তো যে প্রাইম মিনিস্টার্স অরফানেজ ফান্ড নামে যে অ্যাকাউন্টটা খুলেছে, সেটা খুলতেই পারে না। তো পারে খুলতে? তখন রাষ্ট্রপতি সরকার, রাষ্ট্রপতি অনুদান গ্রহণ করতে পারে, রাষ্ট্রপতি ফান্ড গ্রহণ করতে, ওনার কোনো ক্ষমতা ছিল না। তো সেই মানুষটাকে অন্যায়ভাবে জেলে রেখে দীর্ঘদিন তাকে সাজা দিয়ে, আর তাকে বলেন যে ওনাকে কি বলে, দুর্নীতিবাদ বলা, খালেদা জিয়া তুমি টাকা চুরি করে খেয়েছে, তারেক রহমান তুমি টাকা চুরি খেয়েছে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে এই সলিমুল্লাহ কামাল, আরে সারা কি আশ্চর্য, কোটি কোটি টাকার মানুষ, সে অ্যাকাউন্ট ওই ব্যাংকে খুলেছিল। প্রথম 2টা এফডিআর তার নামে হয়েছিল, 3টা এফডিআর হয়েছিল দেওয়ার ট্রাস্ট নামে। আবার ওদিকে যে ট্রাস্টে নামে বাগেরহাটে মুস্তাফিজুর রহমান করেছে, সেটা তো মামলা হয়নি। আমি শেষ করি, এক সলিমুল্লাহ কামাল জেল খাটতেছে, আরে কোনো এখানে সম্পর্ক নেই। আবার তারপর মজার ব্যাপার যে আপনার জমির মালিক ছিল সরফুদ্দিন জেল খাটতেছে। ওই আমেরিকা থাকে, এখানে আসলে জমি বিক্রি করেছিল, পরে বলে যে আমি জমি বিক্রি করবো, দাম বাড়ছে, আমি বিক্রি করবো না, পরে করবো। সে টাকা ফেরত দিয়েছে, সে টাকা যে অফিসটা রয়ে গেছে, তাহলে টাকা সমস্ত রয়ে গেল। যেখানে জমি কিনছিল 2,33 লক্ষ টাকা ওখানে, আর ক্লেমের এখানে 2,10 লাখ, 3,35 লক্ষ টাকা জমি বায়না করেছিল, 2,33 লক্ষ টাকা দিয়ে দিয়েছিল সরফুদ্দিনকে। সরফুদ্দিন পরে টাকাটা ফেরত দিয়েছে, তার নামে টাকা তার পাশে ফেরত দিয়ে এখন যে অর্গানাইজেশন টাকা আছে, কোনো রকম সম্পত্তি। আর চ্যারিটেবল ট্রাস্ট আমাদের টাকা দিয়ে আমরা জমি কিনেছি, বাড়ি কিনেছি, সেখানে 1,30 লক্ষ টাকা বলে দিয়ে হলো আয় বহির্ভূত দেখাতে পারে। সেজন্য বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছেন, তারেক রহমান সাজা দিয়েছেন। এছাড়া এর চেয়ে অন্যায় আমি সর্বশেষ বলতে চাই, আমি হাবিব যত ছোট মানুষই হই না কেন, আমি কারাগারে আদালতে দাঁড়িয়ে বলেছি, গাড়ি পড়েনি, গাড়ির চ্যাসিস নাম্বার নাই, গাড়ির নাম্বার প্লেট নাই, গাড়ির মালিক নেই, সেই মামলা আমাদের 15 জনকে সাজা দেওয়া হয়েছে। 2 বছর 4 আমি মোহাম্মদ শাহজাহান, শামীম, বেলাল, লিঙ্কন, মনির, এদেরকে 15 জনকে সাজা দেওয়া হয়েছে। আমি আদালতে বলেছিলাম, আমাকে আদালত অবমাননার জন্য আমাকে সাজা দিচ্ছেন, আপনি সাজা দিলে আমি খুশি হব, সাজা না দিলে কোটি কোটি মানুষ খুশি হবে। তো আমার প্রশ্ন মাননীয় আদালতের কাছে, সর্বোচ্চ আদালতের কাছে, এই মামলা কেন আমাকে শাস্তি দেওয়া হলো, যেখানে কোনো ঘটনা ঘটে নাই? এর উত্তর আমি কোথায় পাবো? এর উত্তর কোথায় আছেন? আর দ্বিতীয়বার আপনি যেভাবে হোক স্বীকৃতি একটু দেই, এমপি হয়েছেন, একসাথে আমার কলিগ ছিলেন, সবাই হয়েছে, তারা দোষী, সে দোষী, আপনিও দোষী। তারপর যখন
সংসদ চলছে, বলে আমি মাননীয় সংসদ সদস্য যদি বেলা ভোট চাওয়া হয়েছেন এটা স্বীকৃতি দিলাম, কিন্তু আপনার কাছে আমি বলবো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে, আপনার রাজনীতি হিসাবে আওয়ামী লীগ যা করছে এটা মোটেই ঠিক না, মোটেই ঠিক না। আর নিজে আজকের পর থেকে বেগম খালেদা এবং তারেক রহমানকে ওই যে অরফানেজ ট্রাস্ট, চ্যারিটেবল ট্রাস্টের এই যে মিথ্যা মামলা, এই মামলায় সাজা দেওয়া হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী আরামে রেখেছে, বাসায় রেখেছে। যে আমরা আলোচনায় আবার ফিরবো, আসলে এই বিষয়গুলো যেহেতু আইনি ব্যাপার, সেই বিষয়টি আমরা আবার ফিরবো, আপনার কাছে আবার ফিরবো। আমরা দর্শক এই পর্যায়ে নিটল টাটা মাইটিভি সংলাপে একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাইটিভি সংলাপে। আলোচনা করছিলাম তাপদাহ রাজনীতি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আমরা আবারও চলে যাচ্ছি সেই আলোচনায় আবার যেতে চাই আহমেদ হোসেন, আপনার কাছেই যেতে চাই। আমরা বিরতির আগে যে কথাগুলো বলছিলাম যে রাজনীতি নিয়ে, যে তাপদাহে যে রাজনীতি, আসলে বিএনপি আপনি বলছিলেন যে অনেকটা ডিপ ফ্রিজে ঢুকে গেছে, কিন্তু তার কিছু ব্যাখ্যাও দিলেন এবং তার কিছু প্রতি উত্তর আমরা পেলাম। আবার আপনার কাছে আসতে চাই, তারা যেটি বলছেন যে আসলে সরকারের কারণে সরকারকে তারা দুর্নীতিবাজ বলছে, এই যাবৎকালে সর্বোচ্চ দুর্নীতিবাজ সরকার, সেই কথাগুলো তারা বলছেন। এবং এই বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে কি সরকার দুর্নীতিবাজ নাকি উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছেন আপনারা? চোরের গলা তো বড় বড় গলা, তারা চোর, এদের গলাটা বড় থাকে। ওরা বড় গলায় কথা বললে তারা মনে করে ফেরেস্তা হয়ে যাবে, আর অন্যদেরকে দুর্নীতিবাজ বলে নিজেকে ঢাকতে চায়, নিজের অপকর্মকে ঢাকতে চায়। আর আমার ভাই বন্ধুবর সহকর্মী, তিনি তো পশ্চিম দিকে ফিরে শপথ করলেন। মির্জাফর আলী খান কিন্তু কোরআন চেয়ে শপথ করে বেইমানি করেছিল, কাজে শপথের কোনো মূল্য নেই। সেই শপথ করে আবার নেমে গিয়ে বেইমানি করবেন, আর বেইমানদের কোনো শপথের দাম নাই। বেইমানদের শপথ করলে মানুষ বিশ্বাস করে না, কাজে এই সময় শপথ করে অর্থহীন। কাজে আপনি যেটা বলেছেন, দুর্নীতির গাছ লাগিয়েছে বিএনপি, সেই গাছ আমরা আস্তে আস্তে ছাঁটাই করতেছি। এখন সেই গাছটা আস্তে আস্তে একসাথে করা যাচ্ছে না, ছাঁটাই করতেছি। এবং দুর্নীতি দমন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু ছোটো মাছ বড় মাছকে ধরতেছে, কিন্তু এখন তা আপনার মিডিয়াতেও দৃশ্যমান হচ্ছে। কাজেই আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি তো স্পষ্টই বলেছেন যে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স। এই টলারেন্সটা কিন্তু জিরোতেই আছে, না হলে কিন্তু অনেক রাঘবলরা কিন্তু ইতিমধ্যে তা আইনির পেছে পড়ে যাচ্ছে। দুদকের দেখতেছেন, মিডিয়া আসতেছে, সেক্ষেত্রে কিন্তু সহানুভূতি নাই। দুর্নীতিবাজদের প্রতি আমাদের গভর্নমেন্ট, সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সহানুভূতি নাই। কাজেই যে হেড অফ দ্য গভর্নমেন্ট যদি একেবারে সৎ নিষ্ঠাবান থাকে, দুর্নীতির বিস্তার ঘটতে পারে না। আর তিনি বলছেন বেগম জিয়া দুর্নীতিবাজ না, এটা তাদের আইনজীবীরাই তো প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এটা জাজমেন্টে রায় এসেছে এবং যারা ছিলেন, বিচারক যারা ছিলেন, তাদেরকে তাদের আইনজীবীরা কনভিন্স করতে পারে নাই, তথ্য দিতে পারে নাই। এবং এটা তো সত্য, তাদের প্রধানমন্ত্রী বেগম জিয়াও কিন্তু কালো টাকাকে সাদা করেছিলেন। এতে কালো টাকাকে সাদা করা মানে হচ্ছে তার কাছে আন্ডারহ্যান্ড মানি ছিল, অ্যাকাউন্ট লাগে না। আন্ডারহ্যান্ড মানি নিচে থাকলে হয়, টেবিলের নিচে রাখলে হয়, এটা অ্যাকাউন্টে রাখতে হয় না, যে কারণে তিনি কিন্তু কালো টাকাকে সাদা করেছেন। কাজেই তারা কথায় কথায় যতই তারা আত্মপক্ষ সমর্থন করেন, মানুষ তাদেরকে দুর্নীতিবাজ বলেই আখ্যায়িত করে, যে কারণে এই নৈতিক মনোবল তাদের নেই, যে কারণে জনগণের সামনে এসে তারা মোকাবেলা করতে ভয় পায়, নির্বাচনে এসে জনগণের কাছে কথা বলতে তারা ভয় পায়, যে কারণে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে চলে যায়। এবং যেভাবে যে প্রক্রিয়ায় বিএনপি জন্ম হয়েছিল, আপনার রাষ্ট্রীয় ক্ষমতা খুনি জিয়া, সেটা খুনি জিয়া বঙ্গবন্ধুকে হত্যার সাথে সে জড়িত ছিল। সেই খুনি জিয়া যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল গান পয়েন্টে, তেমনিভাবে তারা ছিদ্রপথ খুঁজে বেড়াচ্ছে কীভাবে একই প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা যায় কিনা, এবং সন্ত্রাসের মধ্য দিয়ে ক্ষমতায় আসা যায় কিনা, আমাদের গভর্নমেন্টকে টফল করা যায় কিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করা যায় কিনা। নির্বাচনের আগে অনেক আওয়াজ দিয়েছিল, অনেক কথা বলেছিল, মনে নেই আপনার? কত কথা বলেছিল যে
এই সরকার থাকবে না, শেখ হাসিনাকে রিজাইন করতে হবে, এই গভর্নমেন্ট পালিয়ে যেতে পারবে না, রাস্তাঘাট পাবে না, কত কথা বলেছিল। মানে গভর্নমেন্ট পড়ে যাচ্ছে কই, তারাই তো পড়ে গেল। ইতিহাস আজকে কি বললো, তোমরা যত চিৎকার করে বলেছিলে, এবং তো স্যাংশন পলিসি যেটা ছিল ইউএসএ, স্যাংশন পলিসিও কিন্তু এখানে এক্সিকিউট করে নাই। কারণ হলো তাদের বন্ধুকে, যাদের বন্ধু ভেবেছিল তারাও ইউটার্ন করেছে। কাদেরকে সাপোর্ট দেব? এরা তো সন্ত্রাসী, এরা তো খুনি, এরা তো টেরোরিজম করে, গাড়ি পোড়ে, মানুষ হত্যা করে, বোমা মারে। এই টেরোরিস্ট পার্টি তো নেভার ডেমোক্রেট পার্টি। সুতরাং তারাও কিন্তু ইউটার্ন করেছে, নো, তাদের সাপোর্ট দেওয়া যায় না। যে কারণে জো বাইডেন কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন যে আপনার নির্বাচিত সরকারের সাথে আমরা কাজ করার জন্য প্রস্তুত। কাজে এর সমস্ত কথা তো আমি বললে হবে না, ওই বিদেশিরা কি বল, জাপান তো অ্যালাইড অফ ইন্ডিয়া, ইউএসএ, জাপান তো এই গভর্নমেন্টকে স্বীকৃতি দিয়েছে, এবং মধ্যপ্রাচ্যের সব গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে, ইউরোপিয়ান গভর্নমেন্ট সব স্বীকৃতি দিয়েছে, ওয়ার্ল্ডের সব গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে। দিস গভর্নমেন্ট ইজ ইলেক্টেড, শেখ হাসিনা ইজ ইলেক্টেড প্রাইম মিনিস্টার। সুতরাং ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে উৎখাত করার আর কোনো পথ নেই উইদাউট ইলেকশন। জি, আমি যদি একটু একটু মানে আপনার কাছে সমসাময়িক একটু বিষয় যদি জানতে চাই, যে আসলে আমরা জানি যে তীব্র তাপদাহ যে স্কুল কলেজ নিয়ে একটি আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ বা শিক্ষার্থী কিংবা অভিভাবকরা আসলে তারা একটু দ্বিমতের মধ্যে আছে। সরকার হয়তো বা দেখলাম বন্ধ দিল, আবার খুলে দিল, হাইকোর্টের আবার নির্দেশ দিল যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই যে আসলে এক এক সময় আজকে আমি দেখলাম প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে। জি, হ্যাঁ, এবং মঙ্গলবার সমন্বয়হীনতা কিনা আসলে, মানে একদিকে বলা হচ্ছে একদিন বন্ধ, অন্যদিকে হাইকোর্ট থেকে আবার আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ। এটা কি আসলে না, প্রাইমারি স্কুল বন্ধ সরকার ঘোষণা করে দিয়েছে। জি, সরকার। জি, ধন্যবাদ। আমরা হাবিবুর রহমান আপনার কাছে আবার আসতে চাই। আমি একটু এটা দিয়ে শুরু করতে চাই যে প্রাইমারি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার একটি সিদ্ধান্ত নেওয়ার পর আবার সিদ্ধান্ত পাল্টে আবার হাইকোর্ট থেকে একটি রায় আসার পর আবার নতুন করে সিদ্ধান্ত নিল। এতে আসলে কি সমন্বয়হীনতার কোনো অভাব দেখছেন কিনা? এটা তো খুব পরিষ্কার জিনিস। জি, এই সরকারের যেহেতু কোনো নৈতিক ভিত্তি, নৈতিক বল যেটা সেটা নেই, বোঝার বোধ শক্তিও নেই। তা নাহলে তারা একবার বলে স্কুল কলেজ বন্ধ, আবার বলে না 10 দিন পর্যন্ত চলবে, আবার হাইকোর্ট বলে যে না বন্ধ করতে হবে। নিজস্ব কোনো জিনিসটা নাই। এত বড় বড় কথা বলে যে বিএনপি চোর, বিএনপির চোর হয়, আওয়ামী লীগ মহাচোর, আওয়ামী লীগ মহাচোর। ভোট চোর থেকে শুরু করে ভোট ডাকা থেকে সবই কিছু করছে। আর এই সিদ্ধান্তটা এখনও তাপমাত্রা কিন্তু কমেনি। জি, আজকে কত 42 ডিগ্রির উপরে। তাহলে ওই কদিন বন্ধ রাখলে কেন? তাপমাত্রা কমে গেলে যদি আবার খুলে দিত তাহলে তো ওইটা জাস্টিফাই করা যেত। তাহলে ওই কদিন বন্ধ করে ছেড়ে দিয়ে লেখাপড়া নষ্ট করলেন কেন? প্রতিটা ক্ষেত্রে এরকম, দেখেন না, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেন। ভরা মৌসুম চালের, ভরা মৌসুম আলুর, ভরা মৌসুম পেঁয়াজ, সে সময় দাম বেড়ে যাচ্ছে। তাহলে একেবারে এইটা এমন একটা সিন্ডিকেট করছে, মানে সব একটা অফিসে যখন ধরেন আপনার দুর্নীতি হয়, সব টেবিলকেই ম্যানেজ করে। যদি কেউ এর ব্যতিক্রম থাকে তখন তাকে ওখান থেকে চলে যেতে হবে না, তাকে দুর্নীতিবাজ বলবে, বানায় দেবে। তো এখন আমরা সব শ্রেণীকে চোর বানায় ফেলছে, সব একদম A to Z, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়। কোন জায়গায় দুর্নীতি হচ্ছে না বলে, একটা জায়গায় দেখান তো কী পরিমাণ দুর্নীতি হচ্ছে, এই যে কথা বলে। আর যে কারণে আমি আবারও আমার কথার উচ্চারণ করতে চাই, আবারও বলছি, ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা ধরেও নাই, ছুঁয়েও নাই। জি, তারপরে বারবার তাকে যদি বলতেই থাকেন, একদিন এদেশের মানুষ কিন্তু এই মিথ্যাবাদী যারা এগুলো বলবো তাদের একদিন সময় সুযোগ পাইলে কিন্তু জিব্বা কেটে দেবে। এত বড় মিথ্যা কথা বলা যায় না। তার মধ্যে একজন মানুষকে বিনা কারণে শাস্তি দিয়ে, অসুস্থ মানুষকে শাস্তি দিয়ে, এই যে করুণার বলে যে প্রধানমন্ত্রী মানবিক বলেই একটা ভাই থাকতে সাদা রাত দেবে কেন তাকে? সাদার ডাক্তার কোনোই নেই। আমার জীবন থেকে 5টা মাস 6টা মাস কেড়ে নিল কেন? কারণ কি? কোন কারণে আমার জীবন থেকে 6 মাস কেড়ে নিল? জি, আদালতের বিচার। আপনি দেখেন, আমাকে ফার্স্ট সাজা দিল, প্রথম সাজা বাংলাদেশে আমাকে দিল। তারপর থেকে একের পর প্রতিদিন 1টা 2টা মানে 100 150 250 60 সাজা প্রতিদিন দিত। নির্বাচন শেষ, সাজা বন্ধ। নির্বাচনের আগে গর্তের মধ্যে যদি পালিয়ে থাকেছে সেখান থেকে ধরে নিয়ে আসছে।
আমার ওখানে আওয়ামী লীগ তো ছাত্রদলের বলছে একটা ছেলেকে সুনির্দিষ্ট ধরতে অভিযোগের গিয়েছিল। ভিত্তিতে আপনাদের কোনো অভিযোগ, একটা টোটাল বারবার বলা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা একটা হচ্ছে। টোটালে মিথ্যা অভিযোগ, একটা গাড়ি ভাঙে নাই, পড়ে নাই, কোনো কিছু নেই। যা করেছে যে ট্রেনে রাখ কারা দিয়েছে, ধরতে পেরেছে নবীউল্লাহ নবীকে প্রধান আসামি করেছে, নাটক করলো। সে ছিল কুমিল্লা, আসছে উত্তরা, তাকে ওখান থেকে এই ট্র্যাকিং করে ধরে নিয়ে আসে ডিবি অফিসে রেখেছে। পরদিন শুটিং করছে, তার সাথে আরও সব চোরপাপটা সাধারণ ছিনতাইকারী ধরা ছিল, তাদের শুটিং টুটিং করে নবীউল্লাহ অত তাকে সে ওখানে মামলা দিল, অন্য মামলা। মানে ডিবি অফিস থেকে তারপরে গেল ইতে রেলওয়ে পুলিশ যখন রিমান্ডে, তারা বলছে যে আমরা কি জিজ্ঞাসা করবো আপনাকে, আমরা জানি যে কারা করছে। এর বিরুদ্ধে এই যে আপনার অবস্থা, নেতাকর্মীরা সোচ্চার হচ্ছে আমরা না, সোচ্চার তো আসলে আছি, আমরা জানছেন না সোচ্চার কেন? না হবো তো আমাদের এত লোক কারাগারে কেন? জি। আমরা সোচ্চার না হলে এত লোকের নয় মামলা কেন? তাহলে তো আমাদের 10,000 লোকের মামলা হওয়ার কথা না, এই হাজার হাজার লোক গ্রেপ্তার হলো কেন? সোচ্চার তো আমরা আছি তো। এখন শোনেন, এই যে তারা একটা কথায় কথায় বলে বিদেশিদের উপরে আমরা নির্ভরশীল, আমাদের পক্ষে কোনো বিদেশ কথা বলে নাই। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলেছে, তারা বলেছে দেশে একটা গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন হোক, সবাই ভোট দিতে। তাকে বলে নেই যে বিএনপিকে জেতানোর জন্য একটা পরিবেশ তৈরি করে, এমন তো কথা বলে নাই। কিন্তু ভারত, রাশিয়া, চীন সরাসরি বলেছে আওয়ামী লীগের ক্ষমতা থাকতে হবে, আওয়ামী লীগের ক্ষমতা রাখতে হবে। তার মানে বাংলাদেশের স্বার্থ টোটালি বিসর্জন দিয়েছে এই 3 রাষ্ট্রের কাছে আপনার আওয়ামী লীগ, যে কারণে ভারত সরাসরি এখানে হস্তক্ষেপ করেছে, সরাসরি হস্তক্ষেপ করেছে। আমরা বিদেশিদের কাছে যাই না, আমরা জনগণের সাথে আছি। আওয়ামী লীগের টোটাল শক্তি হলো বিদেশ। আজকে যদি বিদেশ, যদি ভারত যদি এইভাবে উলঙ্গভাবে সমর্থন না করতো, তাহলে আওয়ামী লীগ রাষ্ট্রের ক্ষমতা থাকতে পারতো না এবং তারা নির্বাচন বাধ্য হতো। দাঁড়িয়ে আমার ভারতকে সবই দিয়ে দিয়েছি, পার্শ্ববর্তী বড় দেশ ভারত। এটা কতদিন? নেপাল, নেপাল নাকি মালদ্বীপ? জি, নেপাল এই যে সাথে চায়নার সাথে সংযোগ করে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে না, তার সেনাবাহিনী যেগুলি ছিল সদস্য তাদের কাছে পাঠাতে ব্যবস্থা করছে। জি জি। তো বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশের জনগণ কিন্তু 18 কোটি, প্রায় 17 কোটির কাছাকাছি। 18 কোটি জনগণ, 18 কোটি না হলে 17 কোটি। তো এই 17 কোটি মানুষকে নিয়ে ভারতকে ভাবতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে গিয়ে এখান থেকে বড়, আমি বলবো না 17 কোটি মানুষ বিএনপির পক্ষে, বড় একটা অংশ আজকে কিন্তু ভারতের এই কর্মকাণ্ড পছন্দ করতেছে না। যেমন পাপ তো বাপকে সহ্য করেন না, আমাকে একটা কথাই আছে না, কংগ্রেস ক্ষমতায় ছিল, সরাসরি সুজাত সিংকে পাঠিয়ে সেদিন এরশাদকে দিয়ে নির্বাচনের মাঠে যেতে চায় না, নিয়ে গিয়ে এই যে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসলো। এই কংগ্রেস এখন রাস্তাতে ঘুরতেছে। এখন এই বছর পাপ যদি শোধ হয়, এবারে কী হবে আমি জানি না। যারাই করুক না কেন, আমি বড় শক্তি, আমি আপনার উপর জুলুম করব, যে কোনোভাবে হোক আপনার আমার উপরে আর জুলুম করবে। তাই আমি বলি যে এত কথা না বলে, আওয়ামী লীগ যদি ধরেন এত ক্ষমতাশালী হতো, তাহলে তো একটা নিরপেক্ষ নির্বাচন দিত। আজকে কষ্ট, তাদের লজ্জা লাগে না? 28টি দল তো নির্বাচনে গিয়েছিল, জাতীয় পরিষদ নির্বাচনে, সংসদ নির্বাচনে, এখন একটা দলও যায়নি, একটা দলও যায়নি। শুধু জাসদ, রাহাত খান দল আর জাতীয় পার্টি, যারা সিট যাদেরকে দিয়েছে, পাইতো না, এবার তো সিট দিয়েছে, একটা দল জানি। এটা আমার যখন লজ্জা না? এত বড় কথা না বলে জনগণের পাশে এসে দাঁড়ান, জনগণের সঙ্গে, জনগণের পক্ষে কথা বলেন। বেশি জনগণের পক্ষে এসব কথা বললে, জেনারেল এরশাদের সময় বিদেশে কাজ করে নাই, এর সাথে নির্বাচিত সরকার ছিল না। কোন দেশ আছে সামরিক সরকার যারা ক্ষমতায় আছে তাদের সাথে অন্য দেশ সম্পর্ক বজায় রাখে না, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে না, তাদের অ্যাম্বাসেডার বা হাইকমিশন পাঠান না? কোন দেশ পালন করেন? তো এর সাথে সময় আসলে 9 বছর ছিল, গণতন্ত্র ছিল। তো এখন আওয়ামী লীগের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করার কথা বলেছে, সরকারের সাথে কাজ করার কথা বলেছে, জাপান সরকারের সাথে কাজ করে। এটা তো রীতি, এটা রাজনীতি, এটা রাষ্ট্র একটা সৌজন্য বা একটা এটা রীতি। তার মানে নির্বাচনটাকে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করে নাই, ইউরোপিয়ান ইউনিয়ন গ্রহণ করে নাই। নির্বাচনের ত্রুটি আছে, বহু ত্রুটি আছে নির্বাচনের। আওয়ামী লীগের মানে এই ব্যাপারে তাদের কোনো লজ্জা শরম বলে কিছু নাই বলে মানুষ ভোট দিতে গেল না, তারপর তারা জনগণের মধ্যে। জি, আমরা আবার আলোচনায় ফিরবো। আমরা একটু উপজেলা প্রসঙ্গ আসবো এর পরবর্তী আলোচনা ব্রেকের পরে। আমরা দর্শক এই পর্যায়ে আবারও চলে যাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপ একটি বিজ্ঞাপন বিরতিতে। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপ। আলোচনা করছিলাম তাপদাহের রাজনীতি। আবারও ফিরে যাচ্ছে আলোচনায়, আবারও যেতে চাই হাবিবুর রহমান, আপনার কাছে যেতে চাই। আমি বিরতির আগে যে প্রসঙ্গটি বলেছিলাম যে আমরা একটু উপজেলা নির্বাচন নিয়ে কথা বলতে চাই। আপনারা জানি যে প্রথম ধাপে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে 8 মে।
এবং সেই নির্বাচনে আসলে আপনারা অংশগ্রহণ করবেন না ঘোষণা দিয়েছে, কিন্তু আপনাদের অনেক নেতাকর্মী দেখতে পাচ্ছি সেখানে অংশগ্রহণ করছে এবং তাদেরকে আবার আপনারা বহিষ্কারও করছেন। তাহলে আসলে কোন দিকে যাচ্ছেন? আপনাদের কথা কি আপনাদের নেতাকর্মীরা মানছেন না, নাকি আসলে আপনাদের কোনো সমন্বয়হীনতা রয়েছে কিনা আপনাদের মাঝে এখন? না, আমাদের তো গুরুত্বপূর্ণ কোন নেতারা আপনার এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমরা যারা ছোটোখাটো সমর্থক ছিল বা ছোটোখাটো পদ পদবী যারা আছে তারা, আমাদের দেখেন ভাইটাল একটা লোক ছিল মনিলাল সাক্ষ্য, কুমিল্লা। আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না সিদ্ধান্ত দিয়েছিলাম, তারা নির্বাচন করেছিল। করার কারণে আমরা বহিষ্কার করেছিলাম দুইজনকেই, স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্টকে করেছিলাম, সাক্ষ্যকে করেছিলাম। আমরা কিন্তু তার প্রত্যাহার করিনি। এবার আবার তারা নির্বাচন করেছে ওইভাবেই। এর ভিতরেও অনেক এরকম আছে যারা দলের সাথে একেবারে নিষ্কৃত, একসময় ছিল, কেউ বহিষ্কৃত আগের থেকে আছে, এটা মিলে গিয়ে তারপর তো কত 100 কতগুলি আসন নির্বাচন হচ্ছে, 152টি 152। তার মানে যদি আপনি 75 জন ধরেন তাহলে 150, 76 জন ধরলে পরে 152। একটা উপজেলাতে অর্ধেক করে লোক দিয়েছে, যেখানে বিএনপির লক্ষ লক্ষ কর্মী একটা উপজেলাতে, শত শত নেতা, সেখানে এটা খুব বেশি একটা ইয়ে না। এটা আমরা পরিষ্কার বলেছি এবং তারা এক ধাপে নির্বাচন রেজাল্ট দেখার পরে আর কেউ নির্বাচনে থাকবে বলে আমার মনে হয় না। যেহেতু আপনি আগেও বলছিলেন যে আসলে প্রতীক ছাড়া নির্বাচন উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, তাহলে এই নির্বাচনের কি মানে আপনি কি বলতে চাচ্ছেন যে গুরুত্ব কিনা বা নির্বাচনের বিরুদ্ধে আপনাদের কর্মসূচি থাকবে কিনা? প্রতীকহীন কখন হলো? বিএনপি ঘোষণা দিলেই প্রতীক দিয়ে দিত। বিএনপি যদি বলতো যে আমরা উপজেলা নির্বাচনে যাব, তাহলে তার প্রতীকবিহীন হতো না, তার প্রতীক দিত আমাদের। প্রতীক দিয়ে বিএনপির যারা ক্যান্ডিডেট হতো তখন তাদেরকে 2-4 দিন আগে থেকে ঘর বাড়ি ছাড়া করে দেওয়া, আমাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছিল এরকম। এটা সবচেয়ে এটা আওয়ামী লীগ একসময় এটা আওয়ামী লীগকে ভোগ করতে হবে, খুবই ভোগ করতে হবে তাদেরকে, যে একবার করবেন না আপনি প্রতীক দিয়ে, আবার করবেন না প্রতীক দিয়ে, আবার এখানে কী বলছে এমপি মন্ত্রী আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবেন না। কেন রে বাবা? দলের ভিতরে নির্বাচন, অন্য কেউ নির্বাচন করতেছে না। তো মন্ত্রীর ভাই, মন্ত্রীর সন্তান সিলেকশন করলে বা দোষ কি? আমরা তো সেখানে যাচ্ছে না, অন্য লোকে ভোট দিতে মানুষ যাবে না, ভোট দিতেও মানুষ যাবে না। যেমন 7 জানুয়ারি যায় নাই, এখানে তো আরও যাবে না। যতই আপনার আওয়ামী লীগের ক্যান্ডিডেট যদি 10 জন করেও একটা এলাকায় থাকে, মহিলা ভাইস চেয়ারম্যান যদি 20 জন করেও থাকে, তার লোক পাবে কোথায়? আওয়ামী লীগের লোকের সঙ্গে তো কমতে কমতে এতটুকু হয়ে গেছে। অতএব যতই যাই তারা করুক না কেন, তারা তো ভোট কেন্দ্রের লোক যাবে না। এখন ওখানে যদি সিল মারামারি করতে যায়, তো নিজেদের মধ্যে তখন লাগবে সংঘর্ষ। আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা নির্বাচন? আমাদের ওইরকম আমরা তো আমাদের কর্মসূচি আমরা লিফলেট করতেছি, আমরা আমাদেরকে বলেছি নির্বাচন অংশগ্রহণ না করার জন্য। আমাদের পাবনা 8 তারিখে নির্বাচন হচ্ছে, 3টে উপজেলা একজনও দাঁড়ায় না, না ভাইস চেয়ারম্যান, না মহিলা ভাইস চেয়ারম্যান, না উপজেলা চেয়ারম্যান। আরও যেখানে যেগুলি আছে আরও 6টা আছে, আমার এই 8 ঘরে কেউ দাঁড়াবে না। তো 5টা গেল, আর থাকে 4টা, একজনও করবে না। করে আমার লাভ তো নেই। গিয়ে তারা চেয়ারম্যান হয়ে কোনো লাভ নেই। চেয়ারম্যান হয়ে আওয়ামী লীগের এমপিদের কাছে গিয়ে ওই যে রাতের বেলা ভোট হয়েছে, এর আগের বেলায় এবার ভোট করেছে নিজেরা দেখুন একজনের কাছে এ ধরনা দিতে হবে, কিছু দিলে দিবে, না দিলে না দেবে। তো সেখানে কোনো সম্মানবোধ থাকবে না, সেই নির্বাচনে যাবে কেন? আমাদের তো নির্বাচন আমরা করছি না, কিন্তু তারা নির্বাচন করে প্রধানমন্ত্রীর কথা তারা শুনতেছে না। প্রধানমন্ত্রী বলছেন, কি বলছেন সাধারণ সভা, কি বলেছেন? আত্মীয় স্বজনকে নির্বাচন অংশগ্রহণ করতে হবে না। আওয়ামী লীগ তো হিসাবই করে না। আর এই প্রতীক না দেওয়ার আরেকটা কারণ আছে, বিশেষ কারণ। যদি প্রতীক দিত 90% প্রতীক হেরে যেত, যারা প্রতীকবিহীন তারা জিতে যেত। যেমন আপনি জাতীয় সংসদ নির্বাচনে 62টা আওয়ামী লীগকে পদদলিত করে কিন্তু স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। ঠিক এখানেও আওয়ামী লীগ আরও মানে মান সম্মান ধুলায় লণ্ডিত হয়ে যেত যদি আপনি 450 উপজেলার ভিতরে 50টার বেশি না পেতেও না। এই ভয়ে তারা যে প্রতীক বৈধ করে দিয়ে নিজের নির্বাচন এখানে করাচ্ছে। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, তারা যে কথাটা বলে এই যে তাপমাত্রা বাড়ছে এই আহমেদ ভাইয়ের কারণে, এই যে বেশি বেশি জোরে জোরে কথা বলে, হার সুন্দরবন আপনারা ধ্বংস করে দিয়ে গেছেন এই যে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করার জন্য। এখানে আমার উপরে হিট এত কেন? পারমাণবিকের যে চলে ওখান থেকে হিট চলে আসে আমার বাড়িতে কাছাকাছি, মানে 2 মাইল 2 কিলোমিটার বেশি, কিন্তু মনে হয় এই মনে হয় নানান কারণে আজকে যে সমস্ত তাপমাত্রার এই কারণে সরকার সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। জলবায়ু পরিবর্তন, যেভাবে গাছ লাগানোর দরকার সেভাবে হচ্ছে না। জলবায়ু তো পরিবর্তন হবেই, বৈশ্বিক বিভিন্ন কারণেই হবে। তো সেগুলি তো নিয়ন্ত্রণ করার জন্য যা যা করণীয় সেই করণীয় কিন্তু আওয়ামী লীগ করছে না। আওয়ামী লীগের কাজই হলো বিএনপিকে ধরো, বিএনপিকে জেলে না, বিএনপিকে আমার এই তাদের কাজ। সেই জন্য বলি এইগুলোর থেকে আওয়ামী লীগকে সরে আসতে হবে। জি, আমি আপনার কাছে ফিরবো, আলোচনা ফিরবো। আমি একটু এই প্রশ্নটা নিয়ে আসছি। জনাব আহমেদ হোসেন,
উপজেলা নির্বাচনে আপনাদের কমান্ড কেউ মানছেন না, আপনার কেন্দ্র থেকে বলা হচ্ছে যে কোনো স্থানীয় জনপ্রতিনিধির আত্মীয় স্বজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি সেটার ব্যতিক্রম হচ্ছে। কিন্তু দলীয় কোনো সাংগঠনিক ব্যবস্থা আপনারা কি নিচ্ছেন, এবং আগামীকালকে একটি মিটিং রয়েছে কার্যনির্বাহী কমিটির, আপনাদের এই মিটিংয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা? আগামীকাল 7টার সময় গণভবনে আমাদের সেন্ট্রাল কমিটির মিটিং হবে। জি, সেই সেন্ট্রাল কমিটির মিটিংয়ে আমরা বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক যারা আছি, আমরা আমাদের তত্ত্ব তুলে ধরব। যাদের স্বজনরা প্রার্থী হয়েছে সংখ্যা কত তাদেরকে আমরা জানিয়েছি, প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতির বার্তা পৌঁছিয়ে দিয়েছি যে স্বজনরা নির্বাচন করতে পারবে না, সেই ক্ষেত্রে তাদের প্রত্যাহার করতে হবে। সেক্ষেত্রে কারা প্রত্যাহার করেছি বা কারা প্রত্যাহার করেনি তাদের সংখ্যাটা আমরা সেখানে উত্থাপন করব। তারপর সেন্ট্রাল কমিটিতে আলোচনা হবে, পর্যালোচনা হবে, এবং আমাদের পার্টি কিন্তু ইনার ডেমোক্রেসি আছে, আভ্যন্তরীণ ডেমোক্রেসি আছে, এবং সেন্ট্রাল কমিটির সদস্যদের আলোচনা পক্ষে হইতে পারে, বিপক্ষে হইতে পারে, বিভিন্ন সমালোচনা করে বিভিন্ন পর্যালোচনা করে সব কিছু করে একটা সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্ত কী আসবে তো আমি এখন বলতে পারি না, তবে একটা সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তটা নিঃসন্দেহে একটা ইতিবাচক সিদ্ধান্ত এবং সাংগঠনিক সিদ্ধান্ত আসবে, এই ব্যাপারে আমি আশাবাদী। কাজে এই ব্যাপারে আমি আর কিছু বলতে পারছি না। জি, আরেকটা অভিযোগ করেছে যেটা হাবিবুর রহমান, যে আপনাদের কারণে এই জলবায়ুর পরিবর্তন হচ্ছে বা তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এটা উনি তো তথ্য জানেন না। আমি আগে বললাম না, আমি আজকে দেখেছি আপনার 1965-এ 45 ডিগ্রি হয়েছে পাকিস্তান আমলে। তখন তো আমাদের গাছপালা বেশি ছিল, আপনার বাওয়াল বলেন, মধুপুর বলেন, সুন্দরবন বলেন, সব গাছপালা অনেক বেশি ছিল, বনায়ন বেশি ছিল। তখন হয়েছে কেন? তিনি তখন আপনার 72-এ মনে হয়েছে এবং একমাত্র মনে জিয়া রহমান আমার হয়নি, তাই হয়েছে সবই হয়েছে। এটা তাপমাত্রা বাড়ে রাজনৈতিক কারণে না, এটা উনি মূর্খের মতো কথা বলেন। তাপমাত্রা বাড়ে ন্যাচারাল কারণে, এটা ন্যাচারাল কারণে হয়েছে। সূর্যের প্রখর বৃদ্ধি পেয়েছে, কেন বৃষ্টি হচ্ছে না, কেন ড্রাই হচ্ছে, ড্রাই। এই যে আপনার ড্রাই, আমি আগে বললাম, কিন্তু বলেছি, কিন্তু ছোটোবেলায় আপনিও স্বীকার করেছেন, আপনি তো গ্রামের থেকে আসেন নাই, ঢাকা শহরে জন্ম বড় হয়েছেন। আমরা ছোটোবেলায় দেখেছি ব্যাঙ্গের খেলা হতো, জি, ব্যাঙ্গের খেলা হতো যাতে বৃষ্টি হয়। কাজেই এগুলো এখন কেন বাড়ছে, এরও কারণ আছে তো। আপনার ইন্ডাস্ট্রি বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রির ধোঁয়া, সে ধোঁয়া থেকে তো শিল্পায়ন হচ্ছে, পারমাণবিক বোমাটা আপনার বিদ্যুৎ কেন্দ্রটা ঈশ্বরদীতে হচ্ছে তার বাড়ি থেকে 2 কিলোমিটার 2 মাইলের কাছাকাছি। সেখান থেকে কিন্তু বোমা হচ্ছে না, যে পারমাণবিক বোমা বিস্ফোরণে যে নিহত হতে পারে তা হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হবে 2400 মেগাওয়াট। আমি দেখলাম পত্রিকায় ডিসেম্বরে ফার্স্ট ফেজের আপনার বিদ্যুৎ উৎপাদন হবে, সেকেন্ড ফেজটা পরে হবে। সেখানে 2400 মেগাওয়াট যদি আসে, 1200 মেগাওয়াট তো আমার উৎপাদন হয়ে আমার ন্যাশনাল গ্রিডে আসবে। এটা কি খারাপ হবে? এটা কি খারাপ? আবার এখন বিদ্যুৎ আছে, বাট সংকটও আছে, বিদ্যুৎ উৎপাদনের যে কাঁচামাল, সেই কাঁচামালটা যেমন আমরা তেল, গ্যাস, এগুলো কিন্তু আমাদের এখন ইম্পোর্ট করতে হচ্ছে। এখন আমরা ধরেন আপনার এই ভাসমান যে হচ্ছে আপনার এলএনজিটা আসবে, ভাসমান টার্মিনালটা হয়ে যাচ্ছে, ভাসমান টার্মিনালটা হয়ে গেলে আপনার এলএনজি আসবে, এলএনজি জাহাজ থেকে আপনার সেই লিকুইড যেটা ন্যাচারাল গ্যাস যেটা, এটা আপনার জাতীয় গ্রিডে দেওয়া হবে। তাহলে আমরা এইভাবে আমরা একটা পলিসি সমাধানের চেষ্টা গভর্নমেন্ট থেকে করা হচ্ছে, উদ্যোগও নেওয়া হচ্ছে। কাজে আমরা গভর্নমেন্টে বসে নাই, আমাদের সরকারের, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাজ হচ্ছে দেশের উৎপাদন বাড়ানো, উন্নয়ন বাড়ানো এবং মানুষের চাহিদাকে মিট আপ করা। সে কাজ তো হচ্ছে, এটা চলমান। উন্নয়ন তো একটা নির্দিষ্ট গণ্ডিতে থাকে না, চলমান থাকতে থাকে। এখন আপনি দেখলেন সেই সৌরজগতে নাকি আবার একটা গ্রহ দেখা গেছে, এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, সূর্য থেকেও আরো দূরে। কাজে যে কোনো সৃষ্টি বেশি থেমে থাকে না, সৃষ্টিকর্ম বেশ থেমে থাকে না। কাজে আমাদের উৎপাদনের কাজ, আমাদের উন্নয়নের কাজ থেমে থাকবে। বুদ্ধিমত্তার পর্যায়ে মূর্খের কথা, আমি যদি মূর্খের মতো কথা বলি তাহলে এই কথা বলতে মহামূর্খের মতো। এই যে আজকে 15 বছর ধরে বিএনপির উপর নির্যাতন করা, দেশটাকে এলএনজি নির্ভর করা, আমার বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস প্রচুর রয়ে গেছে, এই গ্যাস উত্তোলনের ক্ষেত্রে তো কোনো ভূমিকা নেই।
সঠিক ভূমিকা থাকলে এই যে বিদ্যুতের সক্ষমতা 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে, তারপর নেপাল থেকে কেন বিদ্যুৎ আনছেন বেশি দাম দিয়ে? কেন ভারত থেকে আদানি আসছেন কেন? এটা উত্তর আছে কিন্তু না না, এর কোনো উত্তর নাই। তার কারণে আমাদের চাহিদা, আমাদের বিদেশে দিয়ে দিব। আমেরিকার কোম্পানিগুলো চায়, আমেরিকার আমার সেই সক্ষমতা কই? কে? আমার সেই সক্ষমতা কই? আমার সম্পদ নিয়ে তারা দেশে না না, তাদের দেবো কেন আমরা? কাজে এটা আমরা উৎপাদন করে আরে ভাই, আপনারা ক্ষমতা ছিলেন, কি করেছেন? কি করেছেন? 15 বছর আপনারা পাওয়ারে ছিলেন তো ভাই। আপনাদের 1200 মেগাওয়াট বিদ্যুৎ ভাই উৎপাদন পাওয়ারে যেটা কি বলছেন, করলেন? কিছু তো করতে পারলেন না, চুরি করলেন, দুর্নীতি করলেন, ভাই এগুলো করে একটা এমপি, এখন তো এমপি হয়েছেন না, এমপি কি হলো? কথা বলা যাবে না, নাম কেটে দেবো কিন্তু। কেন এমপি কথা বলা মিথ্যা যাবে কথা না? বলে এমপি সত্য আর কথা বলবো বলবো না না, কিন্তু। উই স্পিক দি ট্রুথ। আপনি চুপ করেন, তা নাহলে আর ভবিষ্যতে এমপি বলে আর সম্বোধন করবো না। আচ্ছা, 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য জি জি, শেষ যে করতে আপনার হবে প্রায় 30 সেকেন্ডের মধ্যে। 1,13,000 কোটি টাকা তখন ছিল, এখন ডলারের দাম বাড়ার কারণে এখন হয়ে গেছে প্রায় 1.5 লক্ষ কোটি টাকার কাছে। আপনার 2400 মেগাওয়াট বিদ্যুৎ করতে কত টাকা লাগে? জি, কত টাকা লাগে? এত টাকা লাগে? পৃথিবীর অন্যান্য দেশে কারো 40-45 হাজার কোটি টাকা শেষ হয়েছে, আর আমাদের 1,13,000, এখন আরো বেড়ে 1.5 লক্ষের কাছে হয়েছে। অন্য জায়গায় উৎপাদন করছেন, হচ্ছে এখনো, সেখানে এত লাগে? এটা হলো টোটালি একটা রাশিয়ার কাছ থেকে এই সুযোগটা দিয়ে আমরা একটা প্রস্তাব দেই। হ্যাঁ প্রস্তাব জি, দেব। শেষ প্রস্তাব। জি, আর আপনার। কাম ব্যাক টু আওয়ামী লীগ, আপনাকে এই বিদ্যুৎ প্ল্যান্টের পিডি না, ওইটা ওই অনেক অনেক ধন্যবাদ। প্ল্যান্টের পিডি দরকার নেই আমার। যে ধন্যবাদ, আমরা আগে শেষ করতে হবে, যেহেতু আমাদের দরকার নেই। সময় নেই। আমরা চাই আসলে যে মানুষ যে জায়গায় আওয়ামী লীগ কষ্ট করছে, গেছে, কিন্তু তাপদায় সেই আমি আছি, আপনার তাপদায় অসুবিধা কমে নেই। আসবেন, মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে এবং মানুষ আসলে সুন্দরভাবে বাঁচতে পারবে এবং দেশের উন্নয়ন আসলে আমরা সামনের দিকে এগিয়ে যাক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো নিটল টাটা মাই টিভি সংলাপ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।